11 দলীয় জোট আর 11 দল নাই, এখন 10 দল হয়েছে। একটু আগে এই 10টা দল মিটিং এ বসেছে, সেখানে জামাতের আমির ডক্টর শফিকুর রহমান এবং নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম সহ অন্যান্যরা ছিলেন, মামুনুল হক ছিলেন, কিন্তু শুধু ওই ইসলামী আন্দোলন ছিলেন না। এবং সেখানে দর্শক, নির্বাচনের প্রাককালে জামাতের যে জোট 11 দলীয় জোট, সেই জোটে অস্থিরতা শুরু হয়েছে। বিএনপির চেয়ারম্যান কিভাবে চেয়ারম্যান হয়েছে আল্লাহ নোস অ্যান্ড বিএনপির স্থায়ী কমিটি নোস। একটা পার্টির চেয়ারম্যান হওয়ার ক্ষেত্রে মিনিমাম কিছু নীতি নৈতিকতা থাকা দরকার। আসসালামু আলাইকুম দর্শক, জামাত চরমোনাই খিলাফত মজলিস সহ জোট থেকে বের হয়ে গেলেন চরমোনাই। কেন বের হয়ে গেলেন, কি কারণে বের হয়ে গেলেন, বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে। আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখলেই আপনারা সবকিছু ক্লিয়ার হয়ে যাবেন ইনশাআল্লাহ। আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই বলছি ভিডিওটি কেউ স্কিপ করবেন না। তো দর্শক, চলুন বিস্তারিত দেখে আসি। 11 দলীয় জোট আর 11 দল নাই, এখন 10 দল হয়েছে। একটু আগে এই 10টা দল মিটিং এ বসেছে, সেখানে জামাতের আমির ডক্টর শফিকুর রহমান এবং নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম সহ অন্যান্যরা ছিলেন, মামুনুল হক ছিলেন, কিন্তু শুধু ওই ইসলামী আন্দোলন ছিলেন না। এবং সেখানের যে পীর, সেই পীরের পক্ষ থেকে কোনো কেউ অংশগ্রহণ করেনি। এবং এই হচ্ছে গিয়ে সর্বশেষ আপডেট। আমি ভিডিও বানানোর পরে এডিট করতে সময় লাগে, এর ভিতর যদি কোনো নতুন আপডেট আসে থাকে তাহলে অবশ্যই আপনারা পাবেন না। তো যাই হোক, এখন আমি আলোচনার মাধ্যমে বোঝার চেষ্টা করব যে আসলে কেন এই ইসলামী আন্দোলন জোট ছেড়ে বেরিয়ে গেল। আসলে দোষটা কার, জামাত ইসলামের নাকি ইসলামী আন্দোলনের? এবং এর পিছনে আসলে ভূরাজনৈতিক এবং কৌশলগত কোনো প্রভাব কাজ করেছে কিনা। দেখুন, ইসলামী ভোটগুলো যাতে একটা বাক্সে আসে, এই জন্যই কিন্তু প্রথম উদ্যোগ গ্রহণ করেছিলেন এই ইসলামী আন্দোলনই প্রথম। এবং তারা বিভিন্ন ইসলামী দলকে আমন্ত্রণ জানান এবং একটা পর্যায়ে সেখানে জামাত ইসলামও আসে। সুতরাং এই ইসলামী আন্দোলন মনে করেছে যে যেহেতু আমরাই এই উদ্যোগটা নিয়েছি, সুতরাং আমরাই এর নেতৃত্ব দেব এবং এটা হবে ইসলামী জোট। সেখানে জামাত ইসলাম, ইসলামী আন্দোলন, খেলাফতে মজলিস, নিজামী ইসলাম সহ বিভিন্ন পার্টি থাকবে। তো স্বাভাবিকভাবে যেহেতু জামাত ইসলাম বড় দল, কাজেই তারা একটু খবরদারি সেখানে বেশি করার সিদ্ধান্ত নিয়েছে। এবং সমস্যাটা শুরু হয় তখনই যখন জাতীয় নাগরিক পার্টি এনসিপি তারা জামাত ইসলামের জোটে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেয়। এবং এটা কিন্তু জামাতের জন্য বড় পাওয়া, কারণ জামাত ইসলামের সঙ্গে ইউরোপিয়ান ইউনিয়ন এবং আমেরিকার দফায় দফায় বৈঠক হয়ে বিভিন্ন সমঝোতা হয়েছে এর আগে, কূটনৈতিক সমঝোতা, যেটা আর সিক্রেট কিছু নাই। কারণ এই পৃথিবীতে কোনো একটা দেশে একটা ইসলামিক দল জনগণের ভোটে ক্ষমতায় আসার দ্বার প্রান্তে, সেটা কিন্তু এই বিশ্বে দ্বিতীয়। প্রথম হয়েছিল সেই কয়েক বছর আগে, মুসলিম ব্রাদারহুড এসেছিল ক্ষমতায় মিশরে এবং প্রেসিডেন্ট হয়েছিল মুরসি, বাট বেশি দিন টিকে নাই। পরে তাকে সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত করে তারই নিয়োগ দেওয়া সেনাপ্রধান, যিনি এখনো মিশরের প্রেসিডেন্ট, এবং মুরসি কারাগারে মারা যায়। মানে খুব নিদারুণ কাহিনী আর কি। এবং তারপরে আবার এখানে জামাত ইসলাম দফায় দফায় মিটিং করেছে কূটনীতিকদের সঙ্গে, পশ্চিমাদের সঙ্গে। তারা লোগো চেঞ্জ করেছে এবং তারা বলেছে তারা ক্ষমতায় গেলে শরিয়া আইন চালু করবে না। তো এই সমস্ত বিভিন্ন বিষয় আসলে আন্তর্জাতিক সম্প্রদায়কে জামাত কনভিন্স করে সফল হয়েছে। নাগরিক পার্টি যদি আসে তাহলে তো জামাতের হাতকে শক্তিশালী করে, কারণ বিভিন্ন জরিপে দেখা গেছে যে নাগরিক পার্টি তারা 7% থেকে 8% ভোট আছে এবং তারা জুলাই যোদ্ধা, তাদের নেতৃত্বেই এই জুলাই বিপ্লবটা হয়েছে। কিন্তু যখন নাগরিক পার্টি আসলো তখনই আসলে ইসলামী আন্দোলন বেঁকে বসলো। কারণ ইসলামী আন্দোলন বলতেছে যে নাগরিক পার্টি, লিবারেল ডেমোক্রেট পার্টি, তারপরে এবি পার্টি সহ আরো যারা যারা এসেছে তাদেরকে জামাত নিয়ে এসেছে আমাদের সঙ্গে আলোচনা করে নাই। এমনকি ভবিষ্যতে ক্ষমতায় গেলে ইসলামী আন্দোলন চায় আফগানিস্তানের ভিত্তিক শাসন ব্যবস্থা, যেটা জামাত ইসলাম রাজি না। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, রিসেন্টলি জামাতের আমির বলেছে ক্ষমতায় গেলে আমরা বিএনপি কে সঙ্গে নিয়ে জাতীয় সরকার করব। এবং এই কথা বলার আগে নাকি জামাত ইসলাম ইসলামী আন্দোলনের সঙ্গে বিন্দুমাত্র আলাপ আলোচনা করেনি। এই কারণে ইসলামী আন্দোলন মনে করতেছে তাদেরকে অবহেলা করা হচ্ছে, কিন্তু তারা অবহেলার পাত্র না, কারণ তারাই হচ্ছে এই জোটের ভিতরে সবচেয়ে বড় দল। তাদের যে ভোট আছে জামাত ইসলামেরও নাই, এটা তারা মনে করতেছে। এখন কেউ যদি কিছু মনে করে আপনি কি করবেন? দেখুন, চরমনের পীর যেভাবে বিএনপিকে আক্রমণ করতেছে শুরু থেকেই, এইভাবে বিএনপিকে আক্রমণ করা জামাতের পক্ষে সম্ভব না। কারণ জামাত এবং বিএনপি একসময় একই জোটে ছিল, একসঙ্গে সরকারও চালিয়েছে। আমি লন্ডনে দেখেছি ভাই, যা জামাত তাই বিএনপি, যা বিএনপি তাই জামাত, একসঙ্গে 15 বছর কাঁধে কাঁধ মিলিয়ে ভাইয়ের মতো হয়ে এই ফ্যাসিবাদের বিরুদ্ধে যুদ্ধ করেছে। লন্ডনে কোনো জামাত বিএনপি ভিন্ন কেউ ছিল না, সবাই এক ছিল। এখন হয়তো পরিস্থিতি পরিবর্তন হওয়ার কারণে দুই জোট করে, এই কারণেই চরমনের পীর যেভাবে বিএনপি আক্রমণ করে জামাত ওইভাবে আক্রমণ করতে পারে না। চক্ষু লজ্জাও তো আছে রে ভাই। আর তাছাড়া এই চরমনের পীর বিএনপি আক্রমণ করে, সে সত্য বিএনপি লোক চাঁদাবাজি করে, এটা তো মিথ্যা না, বাট যেভাবে আক্রমণ করে
এই গত 15 বছরে তো আওয়ামী লীগের লোকজন এতে বেশি চাঁদাবাজি করতো, এতে বেশি অন্যায় করতো। তখন তো চরমনাই কিছু বলে নাই, তখন তো চুপচাপ ছিল। তখন বলছিল যে শেখ মুজিবুর রহমানের পীরের বংশধর, তারা ইরান থেকে আসছে। তারপরে জামাত ইসলামকে বলে ক্ষমা চাও, ক্ষমা চাও 71 সালের অন্যায়ের জন্য। আর হেফাজতে ইসলাম যে শেখ হাসিনাকে কওমি জননী উপাধি দিল, যে শেখ হাসিনা আলেমদেরকে নির্যাতন করতো তাকে দিল কওমি জননী উপাধি, সেই উপাধি এখনো প্রত্যাহার করেছে, তার জন্য ক্ষমা চেয়েছে? চাই নাই তো। শুধু জামাত ক্ষমা চাইলেই হবে? হেফাজতকে ক্ষমা চাওয়া লাগবে না? এই হেফাজতের আমির বলতেছে যে এই ইসলামী জোট নাকি শরীয়ত সম্মত না। আপনাকে কে বলেছে এগুলি বলতে? আপনি কি বিএনপি দালালি করতেছেন এই বুড়া বয়সে? এই হচ্ছে গিয়ে হেফাজত ইসলামের অবস্থা। তো আসলে এই ইসলামিক সব ভোট এক বাক্সে পড়ার যে উদ্যোগ, সেটা এবারও ব্যর্থ হয়ে গেল। এবং আমি মনে করি যে আসলে ইসলামিক দলগুলো কখনোই একসাথে হওয়া সম্ভব না, কারণ এই ক্ষুদ্র ক্ষুদ্র স্বার্থই তারা বড় করে দেখে এবং কখনো এক হতে পারে না। ওই যে কথায় আছে, একজন বাঙালি একাই 100, বাট 100 বাঙালি কখনোই এক হতে পারবে না। এটা হচ্ছে বাস্তবতা, এবং এটা আবার প্রমাণ হলো যে এই জোটটা ভেঙে গেল। অথচ জোটটা কিন্তু অনেক সম্ভাবনাময় ছিল। আমি চেয়েছিলাম যে বিএনপি ক্ষমতায় গেলেও যাতে 170টির বেশি আসন না পায়, কারণ বেশি আসন পেলে একটা অহংকার চলে আসে, শেখ হাসিনার মতো স্বৈরাচারী হতে চায়। এই কারণে আমি চেয়েছিলাম যে এই জামাত জোটটা সফল হোক। বিএনপি জামাত সবই আমার দল, ফেসিবাদ বিরোধী দলগুলো সবই হচ্ছে আমার দল, কিন্তু আমি ক্ষমতার ভারসাম্য চাই। কিন্তু এই চরমনের পীরের কারণে এটা হলো না। গত এক সপ্তাহ ধরে দফায় দফায় বৈঠক, দফায় দফায় আলোচনা, তারা শেষ পর্যন্ত 80টা আসনের নিচে বসবেই না, কোনো মতেই তারা রাজি না। গতকালকে জামাত ইসলামের সংবাদ সম্মেলন করার কথা ছিল যে আমরা ইসলামী আন্দোলন ছাড়াই পথ চলবো, কিন্তু হঠাৎ করে মামুনুল হক ফোন করেন, মাওলানা মামুনুল হক, যে আমি একটু শেষবারের মতো চেষ্টা করে দেখি। তিনি আবার এই গভীর রাত পর্যন্ত দফায় দফায় বৈঠকের সঙ্গে বৈঠক। তো ইসলামী আন্দোলনের সমস্যা হচ্ছে কি, মানে বড় ভাই যে মুফতি ফয়জুল করিম, উনি মোটামুটি শান্ত ভদ্র, উনি শোনেন, কিন্তু ছোট ভাই যে মুফতি রাজাউল করিম, উনি কিছু শুনতে চান না, বুঝতে চান না। উনি মনে করেন যে ওনাদেরকে অবহেলা করা হচ্ছে, অপমান করা হচ্ছে। এবং এই যে বিভিন্ন সাম্প্রতিক জরিপে বলা হচ্ছে ইসলামী আন্দোলনের 1 থেকে 1.5% ভোট মাত্র, এটা ওনারা মানতে রাজি না। ওনারা মনে করেন যে ইসলামী আন্দোলনের ভোট 30 থেকে 35%, জরিপ ইচ্ছা করে কমায় বলে। এই ধরনের বিভিন্ন অভিযোগ আর কি। এখন দেখুন, জামাত ইসলাম কিন্তু এটা ওয়াইড অ্যাঙ্গেলে চিন্তা করে, ক্ষমতায় আসার জন্য কি কি দরকার সে অ্যাঙ্গেলে চিন্তা করে, এবং তারা এই জন্যই মুক্তিযোদ্ধাদেরকে দলে নিচ্ছে। লিবারেল ডেমোক্রেট পার্টি কর্নেল ওলি এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপি, সেখানে নারী প্রতিনিধি আছে। এই সব নিয়ে কিন্তু জামাত তার ভাবমূর্তি বাড়াতে চায়, এবং তারা সেটাই করেছে। এবং এগুলো ইসলামী আন্দোলনের পছন্দ না। তারা মনে করতেছে যে আমরা থাকবো জোটের নেতৃত্বে এবং সকল ইসলামী দলগুলো আমাদের কথা শুনবে, আমরা ক্ষমতায় আসবো, দেশে শরিয়া আইন কায়েম করবো। বাংলাদেশের ইতিহাস, সংস্কৃতি, ঐতিহ্য বিবেচনা করে বাংলাদেশে কখনোই শরিয়া আইনের জন্য উপযুক্ত না, ওই ধরনের পরিবেশও বাংলাদেশে নেই। এটা কিন্তু বুঝতে হবে। কোনো কিছু জনগণকে চাপিয়ে দিলে হয় না, চাপিয়ে দিলে ওই আবার ওই জুলাই আন্দোলনের মতো আরেকটা অভ্যুত্থান হয়ে যাবে। ধর্ম চাপিয়ে দেওয়া জিনিস না, ধর্ম পালন করার জিনিস। জামাত শেষ মতো বলেছিল যে দেখো, এমনিতেই অন্যান্য দলগুলোর সঙ্গে কিন্তু আসন নিয়ে অনেক সমস্যা হচ্ছে, কেউই খুশি না, মামুনুল হক খুশি না, জামাত ইসলাম নিজেও খুশি না, কারণ অনেকে অনেক আসন পায়নি। এনসিপি তো খুবই রাগ, কারণ এনসিপি এই জামাত জোটে যোগ দিয়ে কিন্তু তাদের বিরাট মূল্য দিতে হয়েছে। এনসিপি দলটা ভেঙে গিয়েছে, সেখানে যে নারীরা ছিল, যারা রাজপথে অনেক সংগ্রাম করেছে হাসিনার বিরুদ্ধে, তারা ভাইদেরকে আগলে রেখেছে, সেই নারীরাও কিন্তু এনসিপি ত্যাগ করেছে। এনসিপির বড় ক্ষতি হয়েছে। সুতরাং সবাই কিন্তু স্যাক্রিফাইস করেছে এবং সবাই কিন্তু খুশি না, সবাই আরো বেশি আসন চেয়েছে। বাট আসন তো 300টা। ইসলামী আন্দোলনকে বলেছে যে তোমাদেরকে আমরা 45টা আসন দিব, যেখানে এনসিপি কে দিয়েছি 30টা, তোমাদেরকে 45টা, আরো কয়েকটা আসনে তোমরা তোমাদের প্রার্থী উইথড্র করো না, তারা পর্যন্ত করুক, আমরাও করি তোমরাও করো, এইভাবে। তাও তারা রাজি না, তারা বলতেছে না, 80টা আসন কনফার্ম না করলে আমরা বসবই না। এখন সমস্যা হচ্ছে, যখন আপনি জানেন যে আপনার জমির দাম হচ্ছে সাপোজ 1 লাখ টাকা, আপনি মূলামূলি করতে পারেন যে 1.5 লাখ টাকা বলতে পারেন, সর্বোচ্চ 2 লাখ টাকা বলতে পারেন। তারপর বার্গেন করতে 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 আপনি জমি বিক্রি করলেন, যদি আপনার বিক্রির আগ্রহ থাকে। কিন্তু আপনার জমির দাম 1 লাখ টাকা আপনি জানেন, কিন্তু আপনি বললেন আমার জমির দাম 20 লাখ টাকা। তার মানে হচ্ছে যে আপনার ওই জমি বিক্রির কোনো ইন্টেনশনই নাই, আপনি আসলে ওই জমি দিয়ে অন্য কোনো ধান্দা করতেছেন। এখন এই ইসলামী আন্দোলনে যেখানে 1-1.5% ভোট সমস্ত বাংলাদেশে, তারা যখন 80টা আসন চায়, যাদের একজন এমপি কখনো হয়নি, তখন বুঝাই যায় যে এখানে কোনো ঝামেলা আছে। এবং দর্শক, এই ভারত সহ বিভিন্ন কমিউনিটি আছে ইউরোপে, আমেরিকা বা অন্যান্য জায়গায়, তারা কখনোই এটা ইসলামী দল জনগণের ভোটে ক্ষমতা আসবে তারা এটা মেনে নিতে পারে না। এবং সেই সঙ্গে আওয়ামী লীগও আছে। আমি দেখলাম যে আওয়ামী লীগের এক নেত্রী বলতেছে ভিডিওতে যে ভাইয়েরা, আমি আগে আওয়ামী লীগ করতাম, এখন কেন আমি এসেছি বিএনপিতে। ভাইয়েরা, যদি আপনারা বিএনপিতে ভোট দেন, ধানের শীষে ভোট দেন, তাইলে 2 বছর পরে হোক, 5 বছর পরে হোক, আওয়ামী লীগ আবার ফিরে আসবে। কিন্তু ভাইয়েরা, যদি ওই দল ক্ষমতায় আসে, আওয়ামী লীগের নাম নিশানা রাখবে না। এগুলো বলতেছে। তো এখন প্রশ্ন হচ্ছে যে আসলে কি এই মুফতি রাজাউল করিম, উনি কি আসলে আওয়ামী লীগ এবং ভারতীয় রয়ের খপ্পরে পড়েছেন, যাকে আমরা গত 15 বছরে কোনো আন্দোলন করতে দেখিনি, আন্দোলনের মাঠে দেখিনি, বরঞ্চ তিনি শেখ হাসিনার আয়োজনে প্রতিটি নির্বাচনে অংশগ্রহণ করে তিনি
সেই আওয়ামী সরকারের পক্ষে বৈধতা উৎপন্ন করেছেন এবং আওয়ামী লীগের পতনের পর বিএনপিকে ঢালাওভাবে আক্রমণ করতেছেন, কড়া ভাষায় করেন, আপনি করেন, আপনার সে অধিকার আছে। কিন্তু এখন এই জোটে যোগ না দিয়ে জোট থেকে বেরিয়ে গেলেন, আপনি কটা আসন পাবেন? চরমনের ভোটগুলো সমস্ত বাংলাদেশে অল্প অল্প ছড়িয়ে ছিটিয়ে আছে, একত্রে কম্বাইন্ড করে একটা আসন পাওয়ার মতো এরকম না। জামাতেরও এরকম খুব একটা বেশি তা না, একমাত্র বিএনপি আছে যোগ্যতা। কিন্তু সে আপনি জোট ছেড়ে বেরিয়ে গেলেন কেন? আপনি জানেন যে আপনি কিছুই পাবেন না জোট ছেড়ে বেরিয়ে গেলে, তারপর আপনি জোট ছেড়ে বেরিয়ে গেলেন কেন? কারণ হচ্ছে এর পিছনে গভীর ষড়যন্ত্র। আমি মনে করি, আমার কাছে কোনো প্রমাণ নেই, কিন্তু এটাও তো সত্য, যেসব দেশগুলো ইসলামিক দল গঠন হোক বা শক্তিশালী হোক বা ক্ষমতা দখল করুক, এটা তারা চায় না, এবং চায় না বলেই তারা বিভিন্ন ষড়যন্ত্র করবে। এই পৃথিবীতে শুধু আমি দেখি যে আফগানিস্তানে এবং ইরানে এই পার্লামেন্টে ওই দাড়ি টুপিওয়ালারা বসে, এখন বাংলাদেশের ওই পার্লামেন্টে দাড়ি টুপি জোব্বালারা বসে থাকবে। এটা অনেকে পছন্দ নাও করতে পারে, এবং যদি নাও করে তারা তো বসে থাকবে না, তারা বিভিন্ন ষড়যন্ত্র করবে এবং এই ষড়যন্ত্র করে জোটে ভাঙন ধরানোর চেষ্টা করবে। এবং সেই ফাঁদেই পা দিয়েছে এই মুফতি রেজাউল করিম, ফয়জুল করিম বলে আমি মনে করি। কারণ এছাড়া এত সুন্দর একটা জোট, এই জোট থেকে বেরিয়ে যাওয়ার কোনো কারণই আমি দেখি না ইসলামী আন্দোলন। এখন সমস্যা কি দেখেন, জামাত ইসলাম নাকি 24টা আসনের প্রার্থী দেয় নাই। আমি আগে মনে ছিলাম 12টা, এখন শুনি 24টা আসনের প্রার্থী দেয় নাই, কারণ তারা মনে করেছিল যে এখানে ইসলামী আন্দোলনের তো কনফার্ম আসন, এখানে প্রার্থী দেওয়ার লাভ কি? হ্যাঁ, সেই 24টা আসন কিন্তু জামাতের কম, প্রার্থী দেয় নাই, তারা ভুল করেছে এই জায়গায়। আর ইসলামী আন্দোলন যদি জোট থেকে বেরিয়ে স্বতন্ত্র নির্বাচন করে, ইসলামী আন্দোলনে কিন্তু 274টা আসনে কিন্তু হাত পাখা মার্কার প্রার্থী আছে, যারা এই জামাত ইসলামের ভোটে ভাগ বসাবে। তার মানে হচ্ছে বিএনপির বিরুদ্ধে জামাত ইসলামের যে ইসলামিক ভোটগুলো তারা পাওয়ার কথা, সেটা আরো কম পাবে এবং বিএনপির অবস্থানকে একটু হলেও শক্তিশালী করবে। এবং এটাই কিন্তু চায় কিছু গোষ্ঠী, যারা চায় না ইসলামিক দল ক্ষমতায় আসুক, এবং সেই গোষ্ঠীর পাতা ফাঁদে এবং প্রলোভনে এই মুফতি রেজাউল করিম, ফয়জুল করিম পা দিয়েছে বলেই আমি মনে করি। দর্শক, আপনাদের মতামত চাই, আপনারা কি ভাবছেন? ভালো থাকবেন, ধন্যবাদ। দর্শক, নির্বাচনের প্রাক্কালে জামাতের যে জোট, 11 দলীয় জোট, সেই জোটে অস্থিরতা শুরু হয়েছে এবং সেই অস্থিরতার পরিপ্রেক্ষিতে শোনা যাচ্ছে ইসলামী আন্দোলন অর্থাৎ চরমনাই পীরের দল, সেই দল জামাতের জোটে থাকছে না। সর্বশেষ যে বৈঠক হয়েছে আজকে বিকেলে, সেই বৈঠকে 11 দলের 10 দল উপস্থিত থাকলেও চরমনাই পীরের দল উপস্থিত ছিলেন না। তাদের অনুপস্থিতিতেই এক ধরনের সিদ্ধান্ত নিয়েছে জামাত জোট। কোন দিকে যাচ্ছে এই পরিস্থিতি? আবার বিভিন্ন দিকে উড়ো কথা শোনা যাচ্ছে, চরমনাই পীরের দল, ইসলামী আন্দোলন এই জোট ছেড়ে আলাদাভাবে আরেকটি জোটের চেষ্টা করছে এবং সেই ক্ষেত্রে এমন একটা দলের নাম শোনা যাচ্ছে যে দলের নামটা শুনলে আপনিও আঁতকে উঠবেন। যদি চরমনাই পীরের দল, ইসলামী আন্দোলন জাতীয় পার্টির সঙ্গে জোট করে ফেলে, তাহলে ব্যাপারটা কেমন লাগবে? সেদিকে কি ঘটনা গড়াতে পারে? সব মিলিয়ে আলোচনা করে বোঝার চেষ্টা করবে এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম জামাত ইসলামী আন্দোলন এনসিপি যে জোট, সেই জোটে ভাঙন এখন প্রায় নিশ্চিত হয়েছে। ভাঙন রোধ করার জন্য দায়িত্ব দেয়া হয়েছে মামুনুল হককে। তিনি আশাবাদ ব্যক্ত করেছেন, কিন্তু সেই আশা কতটা বাস্তবায়ন হবে সেটা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে রাজনৈতিক অঙ্গনে। এরকম পরিস্থিতিতে আজকে দেখেছি যে এই জোটের বৈঠক হয়েছে, ইসলামী আন্দোলনকে বাদ দিয়ে চরমনাই পীরের কোনো প্রতিনিধি এই মিটিংয়ে ছিলেন না। 10 দল তারা মিটিং করেছে এবং 10 দলের এই মিটিংয়ে 250 আসনে 10 দলের সমঝোতা চূড়ান্ত হয়েছে, যেটা আজকে ঘোষণা করার কথা আনুষ্ঠানিকভাবে। আজকেই ঘোষণা করবেন তারা, এরকমটাই আমরা জানি। এই 250 আসনে যে সমঝোতা হলো 10 দলের, বাকি 50 আসন চরমনাই পীর অর্থাৎ ইসলামী আন্দোলনের জন্য রাখা হয়েছে। যদি শেষ পর্যন্ত ইসলামী আন্দোলন এই জোটে থাকেন, তাহলে তাদেরকে 50 আসন ছাড়বে জামাত, এটা নিশ্চিত হয়েছে। অর্থাৎ 40 থেকে 10টা বেড়েছে 50, কিন্তু ইসলামী আন্দোলনের দাবি 80টি আসন। 80টি না পেলে তারা সমঝোতা করতে চায় না, এরকম অবস্থান তাদের ছিল। জামাত সব শেষে 10টি বাড়িয়ে 50টাতে রাজি হয়েছে এবং 50টা ফাঁকা রেখে 10 দলের সমঝোতা চূড়ান্ত হয়েছে, এমনটা জানানো হয়েছে।
এর মাঝে 250 আসনের মাঝে 30টা এনসিপির, 15টা মামুনুল হকের দলের, এরকম ভাগবাটোয়ারা করে জামাতের জন্য হয়তো শেষ পর্যন্ত 180টা আসন থাকতে পারে, এর বেশি হয়তো থাকবে না। কিন্তু মানে চরমনাই পীরের দলের পক্ষ থেকে যে দাবি করা হচ্ছে সেখানে আরও 30টা বাদ যাবে জামাতের, সেখানে জামাতের মানে অংশ হয়ে যাবে মাত্র 150 আসন। এরকম পরিস্থিতিতে চরমনাই পীরের সঙ্গে জামাতের এই জোট টিকছে না বলেই মনে হচ্ছে। এবং একটা খবর রাজনৈতিক অঙ্গনে আজকে হঠাৎ করে আলোচনা শুরু হয়েছে, সেটা হচ্ছে চরমনাই পীর আলাদাভাবে নির্বাচন করবেন এবং আলাদা একটা জোটের চেষ্টা করছেন তিনি। তারা এই জোটে আশ্চর্যজনকভাবে হলেও জাতীয় পার্টি যদি যুক্ত হয়ে যান তাহলেও কিন্তু অবাক হওয়ার কিছু থাকবে না। চরমনাই পীরের দলের সঙ্গে যদি জাতীয় পার্টির জোট হয়ে যায়, সেটা আগামী নির্বাচনে নতুন একটা খেলা হতে পারে। এবং সেই খেলায় যদি রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ যোগ দেয়, কারণ চরমনাই পীরের এই দলের বিরুদ্ধে অনেক দিন থেকেই অভিযোগ রয়েছে, আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের খুবই ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিল এই দলটি এবং আওয়ামী লীগের প্রত্যেকটা নির্বাচনেই তারা অংশ নিয়েছে। হঠাৎ করেই 24-এর যে প্রেক্ষাপট চেঞ্জ, সেই প্রেক্ষাপট চেঞ্জের পরে চরমনাই পীরকে আওয়ামী বিরোধী শক্তি হিসেবে আমরা দেখছি। কিন্তু অনেকে অভিযোগ করেন আওয়ামী লীগের সময় তারা আওয়ামী লীগের সাথে সখ্যতা রেখেই তাদের রাজনৈতিক কর্মকাণ্ড করেছে এবং নির্বাচনে অংশগ্রহণ করেছে। সর্বশেষ মুফতি ফয়জুল করিম তিনি বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনেও অংশগ্রহণ করেছিলেন, যে নির্বাচনে অংশগ্রহণ করে তিনি পরাজিত হয়েছিলেন এবং শারীরিকভাবে লাঞ্ছিত হয়েছিলেন। সেই সময় অভিযোগ করা হয়েছিল যে তার দন্ত মোবারকে আঘাত করা হয়েছে। এরকম ব্যাপারগুলো যখন আমরা শুনছি, তখন যদি চরমনাই পীরের এই দলের সঙ্গে জাতীয় পার্টির জোট আমরা দেখি, এই ঘটনা যদি ঘটে যায়, মানে অনাকাঙ্ক্ষিত এই ঘটনা কিংবা অপ্রত্যাশিত একটা ঘটনা, যে কেউ শুনলে আঁতকে ওঠার মতো ঘটনা, এরকম যদি ঘটনা ঘটে যায়, তাহলে কি রাজনীতির গতি প্রকৃতি পরিবর্তন হয়ে যাচ্ছে পুরোপুরি? এবং জাতীয় পার্টি চরমনাই পীরকে নিয়ে আলাদা জোট করতে পারলে, চরমনাই পীরের সঙ্গে জাতীয় পার্টির ঐতিহাসিকভাবেই সম্পর্ক ভালো ছিল, এরশাদ আমলেও মানে চরমনাই পীরের সঙ্গে এরশাদের ভালো সম্পর্ক আমরা দেখেছি। সেই ঐতিহাসিক কারণে তারা যদি এক জায়গায় হয়ে যায় এবং পেছনে আওয়ামী লীগের যদি একটা ব্যাকআপ পেয়ে যায়, তাহলে তারা এতটাই ভালো রেজাল্ট করতে পারে আগামী নির্বাচনে, যেখানে তারা সরকার গঠন করতে না পারলেও বিরোধী দলের আসনটা নিশ্চিত করে ফেলতে পারে। এরকম একটা বড় ধরনের রাজনৈতিক পট পরিবর্তনের সম্ভাবনা নিয়ে গুঞ্জন চলছে। এর সত্যতা সম্পর্কে বিন্দুমাত্র আমার কোনো মানে নেই, মানে কি বলে যে গ্রহণযোগ্য কোনো তথ্য উপাত্ত নেই, কিন্তু এই গুঞ্জনটা শুরু হয়েছে, যে গুঞ্জনটা খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশের রাজনীতিতে। দর্শক, আপনার কি মনে হয়, এরকম গুঞ্জন কি সত্য হওয়ার সম্ভাবনা রয়েছে? কিংবা আপনি কি মনে করেন যে যত যাই হোক, আজকে হয়তো সিদ্ধান্ত হচ্ছে না, আবার দেখা যাচ্ছে যে এই ভিডিও দেখতে দেখতে আবার সিদ্ধান্ত হয়ে গেছে যে চরমনাই পীর জামাত এক হয়ে গেছে, আবার 20 তারিখ আসতে আসতে আবার ভাঙন হতে পারে। রাজনীতিতে অনেক কিছুই হতে পারে। সেই অনেক কিছু হওয়ার মধ্যে এটাও কি হতে পারে যে জাতীয় পার্টির সঙ্গে চরমনাই পীরের দলের জোট? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে। বিএনপির চেয়ারম্যান কিভাবে চেয়ারম্যান হয়েছে? আল্লাহ নোস অ্যান্ড বিএনপির স্থায়ী কমিটি নোস। একটা পার্টির চেয়ারম্যান হওয়ার ক্ষেত্রে মিনিমাম কিছু নীতি নৈতিকতা থাকা দরকার, একটা স্ট্যান্ডার্ড থাকে, একটা গঠনতন্ত্র থাকে। কিন্তু কোন ওহির ভিত্তিতে গায়েবীভাবে চেয়ারম্যান হয়েছে তারেক রহমান? কোনো ভোট কাউন্সিল কিচ্ছু নাই, বিএনপি চেয়ারম্যান। এটা লজ্জা হয় তার পরিচয় বিএনপি চেয়ারম্যান বলতে। আবার অনেক চাটুকার বলে মাননীয় চেয়ারম্যান, হোয়াটএভার। বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করেছেন সপরিবারে। তারেক রহমানের পরিবার সহ ছিল। নির্বাচনের আগে, নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে এ ধরনের বৈঠক রহস্যজনক এবং বৈঠকের কন্টেন্ট নিয়েও সুনির্দিষ্ট কোনো বক্তব্য সোফার আমি পাইনি। যদিও এ ধরনের বৈঠকের কন্টেন্ট আগে জানানো উচিত, কারণ এটা নিয়ে জনমনে বিভ্রান্তি তৈরি হয়েছে। আর নির্বাচনের আগে এ ধরনের বৈঠক ডেফিনেটলি দৃষ্টিকটু। তবে বৈঠকের ছবি দেখে, বিএনপি এবং ইউনূসের পেজের ছবি দেখে মনে হচ্ছে যে এটা পারিবারিক প্রেম প্রীতির আলাপ। কারণ তারেক রহমানের ওয়াইফ তিনি কিন্তু ব্রিটিশ নাগরিক, বাংলাদেশের ভোটারই নন। আবার জাইমা রহমান ভোটার, ঠিক আছে, জাইমা রহমান আবার নন পলিটিক্যাল ফিগার। অতএব
তারেক রহমান পরিবার নিয়ে ইউনূসের সাথে দেখা করতে গেছে, এটা বিএনপি চেয়ারম্যান হিসেবে গিয়েছে, বিষয়টা এরকম মনে হয়নি। অতএব এখানে বাস্তবিক পক্ষে যদি জিজ্ঞেস করা হয় তাহলে যে উত্তর আসবে যে এখানে পলিটিক্যাল আলাপ টালাপ হয়নি। খালেদা জিয়ার ছেলে হিসেবে, জিয়া পরিবার হিসেবে, যেহেতু ভিভিআইপির মর্যাদা পেয়েছিলেন খালেদা জিয়া, প্রধান উপদেষ্টা এবং খালেদা জিয়ার মর্যাদা ছিল একটা রাষ্ট্রে ভিভিআইপি সাধারণত 2 জন, এটি আইন। অন্য সবাই অনেকে ভিআইপি বলতে পারেন, কিন্তু ভিভিআইপি অনলি 2 জন থাকে, প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্ট। সেই জায়গায় খালেদা জিয়া ওয়াজ অলসো ভিভিআইপি। তো এই হিসাবে খালেদার সন্তান হিসেবে আলাদাভাবে তারেক রহমানের সাথে মিটিং করেছে বা বাংলাদেশে এসেছে, এটা হতে পারে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে কি জন্য, এটা তো আপনারা ক্লিয়ার করছেন না। আর এই বৈঠক এখন কেন করতে হবে? এখন নির্বাচনী আচরণ বিধির অনেক বিষয় আছে, কাউকে আলাদা প্রিভিলেজ দেওয়া হচ্ছে কি হচ্ছে না এই প্রশ্ন আছে। কোন গোপন চুক্তি তারেকের সাথে ইউনূসের হয় কিনা এই সন্দেহ আছে জনগণের। তাহলে এই বৈঠক কেন? এই বৈঠক প্রথম কথা হচ্ছে রহস্যময়, এই বৈঠক দ্বিতীয় কথা হচ্ছে দৃষ্টিকটু। এখানে গোপন কোনো সমঝোতা আলাপ আলোচনা যদি নাও হয়ে থাকে, এই বৈঠক দৃষ্টিকটু। তারেক রহমানের পরিবারের সাথে, স্ত্রী সন্তানদের সাথে দেখা করেছেন, ডাক্তার শফিকুর রহমানকে দাওয়াত দিয়ে একদিন খাওয়ান। ডাক্তার শফিকুর রহমানের তো ছেলে মেয়ে অনেক, এবং পীর সাহেব চরমনাইকে একদিন দাওয়াত দেন, নাহিদ ইসলামকে দাওয়াত দেন, নাহিদ ইসলাম তো আপনার সহকর্মী। মানে নির্বাচনী লেভেল প্লেইং ফিল্ডের ক্ষেত্রে এই বৈঠক ডেফিনেটলি দৃষ্টিকটু। তবে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে জনগণের কাছে তারেক হাইপ শেষ হওয়ার কথা ছিল যে তারেক রহমান মাননীয় প্রধান উপদেষ্টার বাসভবনে যমুনায় দেখা করতে গেছেন, এবং মজার বিষয় ছবিতে দেখলাম প্রধান উপদেষ্টা যে পতাকা যেটা লেখা, ওইটা তারেক রহমানের কাছাকাছি চলে গেছে। এর মানে এখানে প্রধান উপদেষ্টা কে, তারেক রহমান না প্রফেসর ইউনূস? ছবি দেখে বোঝা কঠিন। যদি কোনো বাচ্চা না ছিলেন অথবা এআই কে জিজ্ঞেস করা হলে তারা বলতে পারে কিনা সন্দেহ আছে। কারণ এখানে দুইটা বিষয়, মানে তারেক রহমানকে কেমন যেন প্রধান উপদেষ্টা মনে হয়, পতাকাটা তারেক রহমানের কাছাকাছি হয়ে গেছে ছবিতে। মানে এইভাবে যদি চলতে থাকে আপনি লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করবেন কিভাবে? আপনি তো তারেক রহমানকে অঘোষিত প্রধানমন্ত্রী বানিয়ে দিয়েছেন মনে হয়। আমি সমালোচনা করে রাখলাম, একদিন আপনারা সবাই সমালোচনা করবেন, এর বিরুদ্ধে সোচ্চার হওয়া দরকার। এভাবে চলতে থাকলে নির্বাচন হতে পারে না। সুষ্ঠু নির্বাচনের জন্য এই ধরনের বৈঠক সাক্ষাৎ এরা গ্রহণযোগ্য নয়, দৃষ্টিকটু ডেফিনেটলি। দ্বিতীয় হচ্ছে যে এই বৈঠকের প্রতি পুরো জাতির একটা দৃষ্টি থাকা জরুরি ছিল। সবাই এই বৈঠকের দিকে তাকিয়ে থাকবে, কি ঘটে, কোথা থেকে যায়, কি সাংবাদিকরা সবাই দাঁড়িয়ে থাকবেন। কিন্তু না, বাংলাদেশের জনগণ ঠিক মতো জানি না। আপনি সোশ্যাল মিডিয়া ঘেটে দেখেন, সোশ্যাল মিডিয়া ট্রেন্ডিং কি, নিউজ মিডিয়াগুলোতে, অনলাইন মিডিয়াগুলোতে, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়াগুলো অনলাইন ভার্সনে তারেক রহমান ইউনূস মিটিং, এই খবরে কতটা রিয়াক্ট, লাভ, হাহা, অন্য সব মিলিয়ে কতজন রিয়াক্ট করছে। আর জামাতের যে জোট, জামাত চরমনাই জোট, 12 দলীয় বা 11 দলীয় জোটের যে আসন সমঝোতা নিয়ে সংবাদ সম্মেলন, ওইটার দিকে মানুষের আকর্ষণ কত ছিল। আপনি যদি তুলনা করেন, পুরো জাতি তাকিয়েছিল জামাত জোটের সংবাদ সম্মেলনের দিকে। সেখানে চরমনাই সরাসরি উপস্থিত ছিল না, কিন্তু জোটের পার্ট হিসেবে চরমনাই ছিল। এবং এই জোটের প্রতি এই সংবাদ সম্মেলনে মানুষের আগ্রহের অন্যতম একটা কারণ চরমনাই থাকে কি থাকে না, তাদের কয়টা আসন দেওয়া হয়, কি ঘোষণা দেয়, এটা নিয়ে। তাহলে বোঝা গেল যে জামাত চরমনাই জোয়ারে তারেক রহমান ইউনূস বৈঠক নিয়ে তেমন কোনো সাড়া জাগাতে পারেনি, মানুষের আগ্রহ নেই। নিউজ পেপারে এসেছে কিন্তু ভেরি লিটল আগ্রহ। আর স্বাধীন সংবাদ মাধ্যম, মনে রাখবেন সংবাদপত্রের স্বাধীনতা এখনো নাই। মিডিয়াগুলো আগে আওয়ামী লীগের দালালি করত, এখন বিএনপির দালালি করে। কোনো মিডিয়া স্বাধীনভাবে কাজ করছে না, অথবা নিরপেক্ষভাবে মিডিয়ার হক আদায় করে কাজ করছে না। এই জন্যে মিডিয়া, বিএনপি পন্থী মিডিয়াগুলো ঠিকই এটা প্রচার করছে, এই যে দেখা করেছে, কি সুন্দর ছবি দেখো, রেজলিউশন ভালো হয়েছে, পোস্ট ঠিক আছে, কোন কালার কি ড্রেস পরেছে। কিন্তু স্বাধীন মিডিয়া হচ্ছে ফেসবুক, ইউটিউব, সিটিজেন জার্নালিজম, দে আর ফুল ইন্ডিপেন্ডেন্ট। এই সিটিজেন জার্নালিস্টের দিকে তাকান, মানে জনগণের ফেসবুক আইডির দিকে তাকান, এইটি হচ্ছে জনমতের প্রকৃত প্রতিফলন, জনগণের আগ্রহ বোঝার আসল মানদণ্ড। সেখানে তারেক রহমান ইউনূসের মিটিং এর দিকে জনগণের আগ্রহ নাই। মানুষ দেখেছে, আমি এক্সাক্ট একটা হিসাব বলি, আনুমানিক এক্সাক্টের কাছাকাছি, জামাত জোটের সংবাদ সম্মেলন দেখেছে জামাতের নিজেদের পেজ সহ সব জাতীয় গণমাধ্যম সহ সব মিলিয়ে কমপক্ষে 2 লক্ষ লোক সরাসরি দেখেছে লাইভে। আমরা তো সোশ্যাল মিডিয়া নিয়ে কাজ করি, এটা
বিভিন্নভাবে এটা আমরা অনুমান করতে পারি। কমপক্ষে 2 লক্ষ লোক সরাসরি দেখেছে। আর তারেক রহমান প্রধান উপদেষ্টার সাথে মিটিং করেছেন, সেই গাড়ি কতদূর যাচ্ছে কি এই সংক্রান্ত খবর সারা বাংলাদেশের 5,000 মানুষও দেখে নাই। লাইভে তো নাই, লাইভে কানেক্টেড 200, 300, 400 মানুষ। আর খবর পাবলিশ হওয়ার পর মানে বিএনপি নিজেরা তাতেও তো রিয়াকশন নেয়। বিএনপি প্রচার করেছে, বিএনপি অবশ্য একদম টাইম ধরে প্রচার করেছে। বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান সপরিবার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। 15 জানুয়ারি 2026 বৃহস্পতিবার সন্ধ্যা 7:30টার দিকে তিনি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় পৌঁছান। জনাব তারেক রহমানের সঙ্গে তার সহধর্মী ডাক্তার জুবাইদুর রহমান এবং কন্যা ব্যারিস্টার জাইমা রহমান রয়েছেন। এর আগে সন্ধ্যা 6:42 গুলশানস্থ বিএনপি চেয়ারম্যানের কার্যালয় থেকে বের হয়ে বাসভবনে যান। মানে কার্যালয় থেকে বের হয়ে বাসভবনে যান, তারপরে জামা কাপড় পরেন। এইসব খবরও বিএনপির পেজে আছে, কিন্তু অন্য কোথাও নাই। বাসভবনে 6:47 চিন্তা করেছেন, প্রবেশ করে 6:52 সেখান থেকে বেরিয়ে সবার আগে বাংলাদেশ বাসে করে যমুনার উদ্দেশ্যে রওনা হন জনাব তারেক রহমান। আরো লিখতেন বাসের কোন পাশে বসেছে, বাস কত ডিগ্রি অ্যাঙ্গেলে চলেছে, গতি ছিল কত কিলোমিটার, এগুলো বলতেন। যাই হোক দর্শক, জামাত চরমনের জোয়ারে তারেক রহমান এখন আর সাড়া পাচ্ছে না। তো সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং সবকিছু বুঝতে পেরেছেন। দর্শক, এই সময় এসে যদি ইসলামী দলগুলো একসাথে হতে না পারে, তাহলে মনে হয় না যে আগামীতে ভালো কিছু হবে। আমার কাছে মনে হয় যতটুকু আশা ছিল আগামীতে ততটুকু হবে না। সুতরাং সকলের উচিত সকল প্রকার ভেদাভেদ ভুলে সমঝোতা একসাথে এক কাতারে আসা। মানুষের এক ধরনের আস্থা তৈরি হয়েছিল ইসলামী দলগুলোর উপরে, সেই আস্থা যদি মানুষের ভেঙে যায়, তাহলে আর মনে হয় না মানুষের ভালোবাসা আর কোনোদিন ইসলামী দলগুলো পাবে। তো দর্শক, আপনাদের মন্তব্য কি? চরমোনাই ইসলামী আন্দোলন কি ঠিক কাজ করেছে, নাকি চরমোনাই ইসলামী আন্দোলন ভুল কাজ করেছে? আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। আজকের এই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিয়েন। আর হ্যাঁ, নিত্য নতুন ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। ফি আমানিল্লাহ।